নমস্কার বন্ধুরা, জয় হিন্দ। কালকে আমি আলিপুর মিউজিয়ামের পার্ট 1টা ঠিক এই জায়গায় ফাঁসির মঞ্চ যে দিকটায় আছে সেই কক্ষতে শেষ করেছিলাম। এর ঠিক উল্টোর দিকে রয়েছে নেতাজি, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন বোসের সেল। আর এইদিকে যে রাস্তাটা দেখছো ওর পিছন দিকটা এখন প্রেসিডেন্সি জেল হয়েছে, আর এদিকগুলো হলো মিউজিয়াম। ওইদিকে সাধারণ পাবলিকের ঢোকা নিষেধ। তো এই দিকে ঢুকলাম, দেখো ছোট ছোট বেশ বাড়ির মতো আকৃতি দেয়া, কিন্তু পুরোটাই কিন্তু আলিপুরের মধ্যে। এক একটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ছোট ছোট করে ভাগ করে দেয়া। তো একতলাতে রয়েছে 4টে রুম, দোতলাতেও 4টে। তো এইগুলো দেখছি রুমগুলো বেশ ছোট আকৃতির। আমি জানি না একজনকে একটাই বন্দি রাখা হতো কি না, তবে 2-3 জন থাকলে সেটা ভীষণই কষ্টকর। দেখো এইটুকু জায়গা, কোথাও একটু ফাঁক ফোকর নেই যে আলো হাওয়া ঢুকবে সামনেটা দিয়েই, মানে কতটা কঠোর পরিস্থিতিতে থাকতে হতো আর কি। আগে এগুলো ওপেন রাখা হতো, এখন না এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ওই যে ওইদিকে দুটো পয়েন্ট আছে, ওখানে এরা টয়লেটের আর কি পয়েন্ট ছিল। এখন মিউজিয়াম হওয়ার পর হয়তো ওটা বন্ধ করে দিয়েছে, কিন্তু আর কি জায়গাটা রেখে দিয়েছে। তো চলো দ্বিতীয়গুলো আর কি দেখে যাই। তো ওই দিকটাতে লাইন পড়ছে, তো আমরা এই দিকে দেখে ওই দিকটায় যাব। তো দেখো বেশিরভাগ রুমগুলো খালি আছে। অ্যাকচুয়ালি এখানে এত বেশি আর কি সংখ্যক লোকজন থাকতো। তারপরে তো স্বাধীনতার পরবর্তী সময় তো এই সেলগুলো ইউজ হতো, কিন্তু যখন থেকে এটা মিউজিয়াম হচ্ছে তখন থেকে বন্ধ হয়েছে। তো বিখ্যাত কয়েকজন স্বাধীনতা সংগ্রামী যারা, এ দেখো তালাটার অবস্থা দেখেছো, বিখ্যাত কয়েকজন স্বাধীনতা সংগ্রামী তাদেরগুলো আর কি এরা রেখে দিয়েছে সংরক্ষিত। বাকিগুলো হয়তো এখনও পিছন দিকটায় যেটা দেখালাম ওই দিকটাতে ইউজ হয়। তো এই দেখো এইটুকু করে, আর মাঝখানে শুধু একটা শোবার মতো জায়গা। আর এখানে জগদীশচন্দ্র বসুর ছবি রয়েছেন। কে কবে থেকে কতদিন এই কক্ষগুলোতে বন্দি ছিলেন সেগুলোও কিন্তু দেয়া রয়েছে। আমি কিন্তু এগুলো কাটলাম না, আপনাদের পড়ার সুবিধার্থে বা বোঝার সুবিধার জন্য এগুলো কিন্তু রেখে দিলাম। ঠিক আছে, এটা স্বর্গত ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে ছিলেন 1930 খ্রিস্টাব্দ থেকে 31 খ্রিস্টাব্দ। তো বিধানচন্দ্র রায়ের একটা স্ট্যাচু এখানে আর কি রয়েছেন। তো সেটাই আর কি আপনাদের সামনে তুলে ধরানোর চেষ্টা করব। এই দেখেন। তো এইগুলোতে আপনারা রোজ আর কি এটা খোলা থাকে, ছুটির দিনগুলো বন্ধ থাকে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু। তবে হ্যাঁ, একদম কেউ 4টেয় এলে পরে কিন্তু দেখা অনেকটাই মুশকিল হয়ে যাবে, কেন কি এই পুরো এলাকাটা ঘুরতে মানে বিনা বিশ্রামে প্রায় 3.5 ঘন্টা তো লাগবেই, আর বেশিই লাগতে পারে। তো এইদিকে একটা ভীষণ লাইন পড়েছে, তো আমরাও কি এই লাইনে যোগদান করলাম। যেটা হলো যে লাইনটা এইভাবে ঘুরিয়ে ওইদিকে একটা সিঁড়ি আছে, তো সেই সিঁড়ি দিয়ে যাবে ওপরে রয়েছে চিত্তরঞ্জন বসুর সেল, নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল, সেইগুলোই আর কি দেখানো। এই দেখো বিল্ডিংটা দূর থেকে এরকম দেখতে, লাইন থেকে তুললাম। আর যেহেতু ব্রিটিশদের এই কালারটা ছিল রেড, তো সেটা এরকমই রেখেছে হেরিটেজ হিসাবে। আর ওই যে পিছন দিকের সেল যেগুলো দেখতে পাচ্ছ প্রাচীরের ওই পারগুলো, সেগুলোও কিন্তু দেখাবো। হয়তো পার্ট 2-এ সেগুলো আসবে না, পার্ট 3-তে আসবে। আর সেগুলো কিন্তু সঙ্গে থাকতে হবে, ঠিক আছে, দেখার জন্য। আর এখান থেকে একটা দেখিয়ে দিই, এই যে এখানে একটা কাঁচ দেখো ভাঙা, ওই দিকে আছে হলো জওহরলাল নেহরুর সেল। তো একবার আন্দোলনের সময় ওখান থেকে বিপ্লবী কাঁচ ভেঙে পালানোর চেষ্টা করছে, সেইটা ওই ভাঙাটাই আছে। এগুলো আমার সমস্ত তথ্যগুলোই কিছু নিউজ পেপারে পড়া সেটা। তো মাঝে মাঝে কিছু ভিডিও তোলার ফাঁকে কিছু ছবিও কিন্তু তুলছিলাম। তো ওপরে ওঠার জন্য সর্বমোট 40 জন করে আর কি তোলা হচ্ছিল গুনে। তো এইভাবে আর একদমই অল্প টাইম, 5 মিনিট মতো ওপরে সময় দিচ্ছে। তো ওপরেও অনেকটা কিছু দেখার আছে। তো চটজলদি ওপরে উঠে চটপটগুলো নিজেকে তো দেখতে হবে, সঙ্গে ক্যামেরা বন্দি করতে হবে। আর এই যে সিঁড়িগুলো দেখো কি মোটা আর কি, এর রেলিংটা, সিঁড়িগুলো অনেকটা ধাপ উঁচু, মানে আমাদের নর্মালি ঘরের সিঁড়ি, এটা দুটো মিলে একটা হবে এরকম একটা ব্যাপার। তো যাদের পায়ে ব্যথা আছে বা কিছু, মানে খুব সাবধানে আর কি ওঠা। তো চলো সবাই উঠে প্রথম কক্ষে ভিড় করছে, আমরা একটু ওই পাশ থেকে দেখতে আসি। আর এখানে রয়েছে চিত্তরঞ্জন বসুর স্ট্যাচু। তো উনি যেন এমনই রয়েছে যে নিচে দাঁড়িয়ে দেখছে যে কতজন আর কি আছেন। তো চলো বন্ধুরা, এই দিকটা দিয়ে তো এই লেখাগুলো আমি তোমাদের
তুলে ধরছি, তোমরা একটু পড়ে দেখবে। এটা হলো যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেল, 1932 খ্রিস্টাব্দে উনি ছিলেন, এটা ওনার স্ট্যাচু। এনাদের সম্বন্ধে যখন আমি বলতে চেষ্টা করব তো ভিডিওর অনেকটা বেশি হয়ে যাবে। তো আমরা যারা ইতিহাসপ্রেমী লোক আছি, যারা আমরা ভারতীয় আছি, ভারতকে ভালোবাসি, তো সেইগুলো আমরা জানি এনাদের ইতিহাসে কতটা অবদান আছে। তবু এখানে ছোট করে টিকা ভাষ্য করে দেয়া আছে। তো তারপরে দেখো এটা একটু ফাঁকা আছে সেলগুলো। তো প্রত্যেকটাই যারাই থাকতো সেই টাইমে সবাই কিন্তু স্বাধীনতা সংগ্রামী, তো তাদের প্রত্যেকের নাম ইতিহাসের পাতায় আছে, কারোটা একটু স্বর্ণাক্ষরে আছে, আর কেউ হয়তো প্রচারের আলো থেকে একটু দূরে চলে গেছেন। কিন্তু সকলকে আমার হৃদয় থেকে বিনম্র শ্রদ্ধা জানাই, তাদের জন্যই আমরা যে এত সুন্দরভাবে এখানে থাকতে পেরেছি। তো এই যে চিত্তরঞ্জন বসুর মূর্তিটা আছেন, আর পিছনেই হলেন চিত্তরঞ্জন বসুর সেল। তো 1922 খ্রিস্টাব্দে উনি এই সেলে ছিলেন। ওনার বিভিন্ন সময়ের কিছু কর্মকাণ্ডের ছবি আর কি এখানে দেয়া রয়েছে। তো এই যে হলো পুরো সেলটা, মানে এখান থেকে কেউ যে বাইরে আর কি পালিয়ে যাওয়ার কোনো কিন্তু ব্যবস্থা ছিল না। এখান তো আটকানো থাকতোই, বাইরে গেটে সিকিউরিটি, তারপরে একটা গেট, তারপরে প্রাচীর, তারপরে মেন গেট অবধি পৌঁছাতে মানে ধরে পড়েই যাবে। মানে আমাদের দেশেই আমাদের জন্য দেখো কত কড়া সিকিউরিটির আর কি ব্যবস্থা করেছে। তো এটা হলো সুভাষচন্দ্র বসুর সেল। তো সকলেই জানো যে সুভাষচন্দ্র বসু এখানে ছিলেন। তারপরে তো উনি যখন দেশের বাইরে পালিয়ে গেলেন, উনি তো বাড়িতে আর কি নজরবন্দি ছিলেন। তো এনাকে রেগুলার আর কি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়, তারই একটি ঝলক আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দোতলায় উঠে একদম প্রথম কক্ষটাই ছিল নেতাজি সুভাষচন্দ্র সেল। তো তোমাদের বলি কিভাবে আসবে। যারা হাওড়া দিয়ে আসতে যাও, ট্রেনে করে হাওড়ায় নেমে ওখান থেকে না কালীঘাটের দিকে যে বাসগুলো যাচ্ছে, কালীঘাট হয়ে বা ভবানীপুর হয়ে বেহালার দিকে, কালীঘাটের পরের স্টপেজ কিন্তু এইটা আলিপুর মিউজিয়াম। আর হাওড়া থেকেও প্রচুর বাস এইদিকে আসছে, তো চটপট আসতেই পারে। ছুটির দিনগুলোতে ব্যাস এরকম একটা জায়গায় এলে বেশ ইতিহাসকে একটু ছুঁয়ে যেতে পারবে। তো এরপরে যাচ্ছি নেহেরু সেলে। তো জওহরলাল নেহেরু যখন এই সেলে বন্দি ছিলেন, ওনার সুযোগ্য কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী, উনি এসে এই জায়গায় দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করতেন এবং ওনার সঙ্গে মিট করতেন। তো ওনার একটা স্ট্যাচু এখানে করে দিয়েছে। তো এখানেও আমরা বেশ কিছু ছবি তুলেছি। ভীষণ ভালো লাগছে, আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তো আমি ওনাকে হৃদয় আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। তো এখানেও আমি একটু ওনার সঙ্গে ছবি তুলে নিলাম। এরপরে সামনেই একদম এই যে একদম সোজাসুজি আছে জওহরলাল নেহেরু সেল, তো সেখানটায় আর কি নিয়ে যাব। তো এটাও আর কি ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে। তো এখানে উনি ছিলেন 1934 খ্রিস্টাব্দে। তো এই যে জওহরলাল নেহেরু সেল, আর আগেই দেখাচ্ছিলাম যে এই সেলের পিছনে যে কাঁচটা ওই দিকটা থেকে মানে ইট মেরে ভেঙে দিয়েছিলেন। তো বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ডে সেই নিশানগুলো সেগুলো কিন্তু তেমনভাবেই আর কি রাখা আছে। এনার পাশাপাশি আরও 2টি বা 3টি কক্ষ আছে, সেইগুলোতে বিশেষ কারো আর কি নিদর্শন পাওয়া যায় না। তো এই যে লেখাগুলো তোমাদের জন্য রেখে গেলাম, তোমরা একটু পজ করে সেগুলো একটু পড়ে নিতে চাইবে, পড়ে নিতেই পারো, ঠিক আছে। তো এই যে এই জায়গাগুলোতে তো তোমরা কিন্তু ভিডিওগুলো স্কিপ করবে না। আগের যদি ভিডিও কেউ দেখে না থাকো অবশ্যই পার্ট 1টা দেখে নিও, এটা পার্ট 2 দিচ্ছি, আর এরপরে কিন্তু পার্ট 3 অবশ্যই আসবে। অনেকটা বড় জায়গা, তো আমি আর কোনো রকমভাবেই কেটে কুটে দিতে পারলাম না গো, সমস্তটাই দেয়া রইল, তাই না। তো চলো এবার আমরা দেখতে দেখতে আরও একটি জায়গায় পৌঁছে যাব। তো এটা হলো পুরনো গুদাম ঘর, মানে স্বদেশীদের কাছ থেকে যা কিছু লুণ্ঠন করা হতো এখানে কিন্তু স্টোর করে রাখা হতো, ঠিক আছে, যা কিছু বাজেয়াপ্ত করা হতো। এখন এটাকে একদম পাল্টে দিয়ে এখানে একটা লাইব্রেরি টাইপের করা রয়েছে। আমাদের বিভিন্ন পত্রপত্রিকা সেই টাইমের বা এই টাইমের এই সমস্ত কিছু এখানে রাখা হয়। এখানে বসে পড়ার ব্যবস্থাও আছে, টেবিল আছে। আর সর্বোপরি তারপরে তোমার কেমন লাগলো সেটাও কিন্তু এখানে নোটবন্দি করে যেতে পারো। তাহলে আমি এখানে পার্ট 2 ভিডিওটা শেষ করছি, পার্ট 3 নিয়ে কালকে আসছি। টাটা, জয় হিন্দ।